সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা। আমি দেবজ্যোতি নিয়ে চলে এসেছি আমার 5th ব্লগ। আজ 19শে জানুয়ারি 2025 রবিবার এবং সময় 7:15। রওনা হলাম বোলপুর থেকে। গন্তব্য 3টি জায়গা: পঞ্চেত ড্যাম ঝাড়খণ্ড, তারপর হচ্ছে গড়পঞ্চকোট পুরুলিয়া এবং বড়ন্তি লেক পুরুলিয়া। একটাই অনুরোধ করব আপনাদের কাছে যে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আশা করছি আজকের ট্যুর প্ল্যানটা আপনারা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এই বোলপুর থেকে রওনা দিচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হলো পঞ্চেত ড্যাম। পঞ্চেত ড্যাম ঝাড়খণ্ড। সেখান থেকে আসবো মেহুলবন রিসর্টে। মেহুলবন রিসর্টে আমি ব্যাগ ট্যাগগুলোকে আনলোড করব। আনলোড করার পর আমার জাস্ট নেক্সট ডেস্টিনেশন যেটা হবে সেটা হচ্ছে গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটে যাব, সেখানে গড়পঞ্চকোটের মন্দির দেখব এবং দুর্গের ধ্বংসাবশেষ দেখব এবং তারপর ওখান থেকে ফিরে আসব আবার মেহুলবন রিসর্টে। আমি মেহুলবন হিল রিসর্টটা এই জন্যই চুজ করেছি কারণ এটি বড়ন্তির খুবই কাছে এবং আমি এটাও প্ল্যান করেছি যে আজকে সূর্যাস্তটা দেখব বড়ন্তি লেকের সামনে থেকে। চলুন সেই সব দৃশ্যই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই চলে এসেছি আমরা ইলামবাজারের দিকে। এই মোড়টা ক্রস করলে আমরা ঢুকে যাব পুরো ইলামবাজারের রাস্তায়। হ্যাঁ, এই হচ্ছে ইলামবাজারের রাস্তা। এই যে বাঁদিকে দেখছেন, এখানে খোয়াইয়ের হাটের মতন একটা হাট নতুন করে বসছে এবং এটি হচ্ছে বোলপুরের এখন নতুন একটি আকর্ষণ বলতে পারেন। এই রোডটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে। এখান থেকে সোজা বেরিয়ে যাব আমরা। দুর্গাপুর এখান থেকে প্রায় 34 কিলোমিটারের মতন। এখান থেকে পুরো স্ট্রেট ওয়ে এবং রাস্তা খুব সুন্দর। জানি না আপনাদের এই ক্যামেরা সেটআপটা আমি নতুন করেছি কতটা কীরকম দেখতে পাচ্ছেন। কেমন দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যদি কোনো চেঞ্জেসের দরকার হয় সেটাও বলবেন। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোনোর ইচ্ছে ছিল। ভেবেছিলাম যে 6টার মধ্যে রওনা দেব, কিন্তু সেটা হয়নি। আর জানেন তো বাঙালিরা একটু লেট লতিফি হয়, আমিও তার ব্যতিক্রমী নই। তবে এই লেট করাটা উদ্দেশ্যপূর্ণভাবেই। অ্যাকচুয়ালি এই সময় রাস্তায় প্রচণ্ড কুয়াশা ও ফগ হচ্ছে, তো যার জন্য বাইক চালাতেও একটু অসুবিধা হচ্ছে। তো আমি জেনে শুনে একটু লেট করে 6টার সময় বেরিয়েছিলাম। এই রোদের আলোগুলো যখন গাছের ফাঁক দিয়ে পড়ছে অসাধারণ লাগছে। যা বাবা, স্প্লেন্ডারটাও আমাকে ক্রস করে বেরিয়ে গেল। এর মধ্যে আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। সেটা হলো আমি কোনো প্রো রাইডার নই এবং যার জন্য বাইক আমি একটু আস্তেই চালাই। আমি মোটামুটি 60 অ্যাভারেজলি চালাই, তার বেশি কখনোই স্পিড তোলার চেষ্টা করি না। 60 থেকে 70 ম্যাক্স টু ম্যাক্স, ওর বেশি স্পিডে আমি চালাই না, কারণ আমার মনে হয় তাতে আমার বাইকটা আমার কন্ট্রোলে থাকে। তো আর আমার বাইকটা এমন কিছু মানে স্পিডেও চালানোর বাইক নয় যে আমি তার উপরে লেভেলে গিয়ে চালাবো। তো আমি মোটামুটি 60-70ই রান করি এবং আমার মনে হয় এর মধ্যে থাকলে বাইকটা আমার কন্ট্রোলে থাকে। আর এর থেকে বেশি হয়ে গেলে আমি বাইকের কন্ট্রোলে চলে যাই। যদিও একটু জ্ঞানের মতন শোনালো, তাও দিলাম। আপনারা কি আমার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন? তো প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ভিডিও দেখে যে রাস্তাটা একদম স্ট্রেট আর একদম স্মুথেন। তো যার জন্য বাইক চালাতে আমার অসম্ভব ভালো লাগছে। কি ভালো লাগছে আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। খালি একটাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং জানান যে ভিডিওটা কেমন লাগলো এবং এর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তো প্লিজ সেটিকে কমেন্ট করে আমাকে বলুন যে এখানটা আমার ত্রুটি আছে। আমি নিশ্চয়ই সেটাকে শুধরানোর চেষ্টা করব।
আমার ঘাটশিলার ভিডিওটা যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি আজকেও ঠিক একইভাবে গুগল ম্যাপ অফলাইন ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করে নেওয়ার এটাই সুবিধা যে কোথাও ম্যাপটা রিডাইরেক্টিং হচ্ছে না। এই আমরা পৌঁছে গেছি ইলামবাজারে। এই দুপাশ দিয়ে চলে যাচ্ছে ইলামবাজারের মার্কেট এটা। তবে এখানে বলে রাখি, ইলামবাজারে একটা জিনিস খুব ভালো যে এখানে সমস্ত রকম জিনিসপত্র যেগুলো পাওয়া যায় একটু কম দামেই পাওয়া যায় বোলপুরের থেকে, কারণ এখানে ট্রান্সপোর্টেশন খরচাটা অনেক কম পড়ে। আমরা বেরিয়ে যাব এখান থেকে একদম স্ট্রেট সোজা। বোলপুর থেকে ইলামবাজারের দূরত্ব প্রায় 18 কিলোমিটারের মতো। এই যে আমরা সোজা বেরোবো, সোজা গিয়ে সামনে পড়বে একটা টোল, সেটাই হবে আজকে আমাদের ফার্স্ট টোল। এখানটা একটু ভিড় আছে, অ্যাকচুয়ালি এটা 4টে রাস্তার মোড়, যার জন্য এখানটা একটু ভিড় থাকে সবসময়। দেখি টোলটায় কি ভিড় পাই কিনা, বুঝতে পারছি না। এই পেয়ে গেছি আজকে আমাদের প্রথম টোল। যাক, ভিড় তো নেই মনে হচ্ছে এখান থেকে দেখে, দেখা যাক। একটা মাত্র লরি দাঁড়িয়ে, আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে আরেকটু সোজা গেলে আর একটা জায়গা আছে যেটা হচ্ছে কালিকাপুর নামে পরিচিত। সেখানে একটি রাজবাড়ি আছে। কালিকাপুরের রাজবাড়িটাও অনেক বিখ্যাত, ওখানেও আমি একবার গেছি। চলুন দেখাচ্ছি ওটা কিভাবে যেতে হয়। এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। এখান থেকে বর্ধমানের দূরত্ব 68 কিলোমিটার, কলকাতার দূরত্ব 190, আর দুর্গাপুরের দূরত্ব হলো 37 কিলোমিটার। এখন আমি ক্রস করছি ইলামবাজার ব্রিজ। এই ব্রিজের নিচে দিয়ে যে নদীটি বয়ে চলেছে সেটা হচ্ছে অজয় নদী। এই ব্রিজের এই পারটা হলো বীরভূম ডিস্ট্রিক্ট, আর যেই নদীটি ক্রস করে ওই পারে যাব ওটা হলো বর্ধমান ডিস্ট্রিক্ট। এর আগে আমি যতবার দুর্গাপুর হয়ে গেছি ততবার মলানডিহি হয়ে গেছি, কিন্তু এইবার আমি মলানডিহি হয়ে যাব না, কারণ এইবার আমি ভাবছি সোজা পানাগড় রোড ধরেই যাব। কারণ মলানডিহি হয়ে গেলে আমাকে দুর্গাপুরের সিগন্যালিংগুলো পেরোতে হবে, আর যদি পানাগড় হয়ে যাই তাহলে স্ট্রেট হয়েতে ওখান থেকে দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, রানীগঞ্জ হয়ে পঞ্চেত ড্যাম বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি মলানডিহি হয়ে গেলে আমাকে নিচে দিয়ে যেতে হবে, আর যদি আমি পানাগড় হয়ে যাই তাহলে আমি ডাইরেক্ট ফ্লাইওভারটা ধরতে পারবো। তো আপনাদেরকেও বলছি, যদি আপনারা আসানসোলের উদ্দেশ্যে যান তো সবসময় চেষ্টা করুন পানাগড় হয়ে ফ্লাইওভার ধরে যাওয়াটারই, কারণ ওটা 6 লেন রোড এবং যার জন্য বাইক চালিয়েও প্রচুর মজা আসবে। আপনাদেরকে এর আগে আমি যে কালিকাপুর রাজবাড়ির কথা বলেছিলাম সেই রাজবাড়ির কাছাকাছি রাস্তায় চলে এসেছি। এই যে হোটেল শান্তিনিকেতন, এই হোটেল শান্তিনিকেতনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এর উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে রাজবাড়ির রাস্তা। এই যে এই রাস্তাটা, এই হচ্ছে পানাগড়ের রাস্তা সোজা। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেলেই দুর্গাপুরে উঠে যাব। আমি বোলপুর থেকে যখন বেরোই বা তার আগে কোনো হোটেল, রুম স্টে বা রিসর্ট কিছুই বুক করিনি। হ্যাঁ, তবে কয়েকটা রিসর্ট, হোটেল আমি চক আউট করেছিলাম। সেগুলো হলো মায়াবন ভিলেজ হোটেল অ্যান্ড রিসর্ট, অ্যালাউড দি বরন্তি, মেহুল বন হিল রিসর্ট, পলাশ কুইন, কুহু রিসর্ট আর বরন্তি মানভূমি রিসর্ট। এই রিসর্টগুলোর মধ্যে আমি মেহুল বন হিল রিসর্টটিকে বেছে নিয়েছিলাম একটি কারণে, যেটা হচ্ছে বরন্তি লেক থেকে এটা খুব কাছে এবং
দ্বিতীয় কথা হচ্ছে বরন্তির যে পাহাড়ের ভিউটা সেটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় এই রিসর্টটা থেকে। আমি এই রিসর্টগুলোর অ্যাড্রেস ও ডিটেলস, ফোন নাম্বার সহ আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনাদের প্রয়োজন হলে আপনারা চেক করে নিতে পারেন। একটু লেট হয়ে গেছে, 11টার মধ্যে ইচ্ছে ছিল পঞ্চেত ড্যামে পৌঁছানোর, তো আমি একটু বাইকটা স্পিড আপ করে নিই। দেখা হচ্ছে একদম সোজা পঞ্চেত ড্যামে গিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চেত ড্যামের ওপর, যেটি ভারতবর্ষের ঝাড়খণ্ড জেলায় অবস্থিত এবং এটি দামোদর নদীর আরও একটি গুরুত্বপূর্ণ বাঁধ। 1959-এ ডিভিসির দ্বারা এই বাঁধটি উদ্বোধন করা হয়েছিল, যার উচ্চতা হলো 45 মিটারের মতন এবং যার দৈর্ঘ্য হলো 6777। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোট হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার নেতুরিয়া ব্লকের পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি পঞ্চকোট রাজাদের প্রাচীন দুর্গ ও প্রাসাদের ধ্বংসাবশেষের জন্য বিশেষভাবে। প্রায় 1900 বছর আগে ঝালদা অঞ্চলে পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা হয়। এই রাজবংশের মানবভূমি ছিল পুরুলিয়ার প্রাচীনতম রাজবংশগুলির মধ্যে একটি। তাদের শাসনকালে ঝালদা, পাড়া, গড়পঞ্চকোট, মহারাজনগর, রামবনি, কেশরগড় ও সর্বশেষ কাশীপুর এই 7টি স্থানের রাজধানী হিসেবে ব্যবহার করেছিল। মানব সভ্যতা গঠনে এই রাজবংশের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গড় শব্দের অর্থ হলো দুর্গ, পঞ্চ মানে 5 এবং কোটি অর্থাৎ গোষ্ঠী বা দুর্গ। আমার পেছন দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে গড়পঞ্চকোটের মন্দির। আর ঠিক পেছন দিকে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়। শীতের মৌসুমে অনেকেই এখানে ঘুরতে এসছে এবং অনেকেই করতে এসছে চড়ুইভাতি বা পিকনিক, তাই চোখে পড়ল অনেকগুলো টুরিস্ট বাস। আবার লোকমুখে এটাও প্রচলিত আছে যে রাজা দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে রাজত্ব গঠন করেন এবং সেই জায়গার নাম দেয় গড়পঞ্চকোট। 1740 সালে রাজা সরফরাজ খাঁকে হত্যা করে আলীবর্দী খাঁ বাংলার সিংহাসনে বসেন। এই সময় মারাঠার নেতা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গীরা বাংলার বিভিন্ন স্থানে লুটপাট শুরু করে, তার মধ্যে গড়পঞ্চকোট অঞ্চল একটি। বর্গীদের পঞ্চকোট দুর্গে প্রবেশ করে প্রহরীদের হত্যা করে এবং প্রাসাদে লুটপাট চালায়। এই আক্রমণের সময় তৎকালীন রাজার 11 জন রানীকে আত্মসম্মান রক্ষার্থে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হয়। গড়পঞ্চকোটে পঞ্চরত্ন মন্দির, জোড়া মন্দির, রানী মহল, নজর মিনার ইত্যাদি স্থাপত্যের ধ্বংসাবশেষ রয়েছে। মন্দিরের গায়ের কারুকার্য ও ভাস্কর্য যা ছিল তা দেখে মনে হয় যে সেটা প্রাক ও ইসলামিক যুগের ধারায় নির্মিত। এই জায়গাটায় এখানে বর্গীর আক্রমণের পরে এই দুর্গটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। এই দুর্গটি প্রায় 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এর চারিপাশে পাথরের পরিখা ও পাথরের প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল। গড়পঞ্চকোট তার ঐতিহাসিক ধ্বংসাবশেষ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের বরাবরই চিত্ত আকর্ষণ করে। এই হচ্ছে দ্বিতীয় আরেকটি রাস মন্দির,
যেটি ভারতীয় আর্কিওলজি দ্বারা সংরক্ষিত আছে। এটা হলো চারুলতা রিসর্ট, যেটা গড়পঞ্চকোট মন্দিরের একদম পাশেই অবস্থিত। এই রিসর্টটি আপনারা অনলাইনে খুব সহজেই বুক করে নিতে পারেন। এর মোটামুটি পার ডে ভাড়া হলো 7,500 টাকা। এটি ডিপেন্ড করে অবশ্য, রেটটা অবশ্যই ডাইনামিক। একদম গড়পঞ্চকোটের পাশেই এই রিসর্টটি অবস্থিত এবং বাইরে থেকে ভিউটা তো আমার বেশ ভালো লাগলো। এবার আমরা উঠতে চলেছি গড়পঞ্চকোটের পাহাড়ের ওপরে যে মন্দিরটা আছে সেটার উদ্দেশ্যে। এই হচ্ছে ওঠার রাস্তা, দেখুন কিরকম দুর্গম। উপরে উঠছি, অবস্থা খুব খারাপ। স্ট্যাচুটারি ওয়ার্নিং, যাদের বয়স বেশি, বিশেষ করে বয়স্ক লোকেরা একদম ওঠার চেষ্টা করবেন না, কারণ পথ মোটেই সুগম নয়, খুবই দুর্গম। আর এটা অ্যাকচুয়ালি কোনো বাঁধানো ফাঁধানো নেই, পুরো এবড়ো খেবড়ো সিঁড়ি, পুরো মাত্রায় ভরপুর ট্রেকিং করতে হচ্ছে। আমি উঠে বসে গেছি, এখনও আমাকে এই যে পেছন দিয়ে রাস্তা উঠছে, ওখান থেকে উঠতে হবে। চলুন দেখা যাক। উপরে উঠে মন্দিরে ঢোকার আগে ঠিক এরকম একটা ল্যান্ডস্কেপ চোখে পড়ল। কি অসাধারণ, তাই না? পাহাড়ের একদম উপরে উঠেই দেখতে পেলাম এই গেটটা। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সেই বহুল অপেক্ষিত মন্দিরটি। যখন এই কাছে গিয়ে মন্দিরটা দেখলাম, বিশ্বাস করুন এই যে ক্লান্তি যা ছিল শরীরে সব দূর হয়ে গেল। অসাধারণ 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 সে শিল্পকলা। কুর্নিশ জানাই সেই লোকজনদের যারা তৈরি করেছিল এই স্থাপত্যটি। দারুণ লাগছে ওপরে উঠে এই যে মন্দিরটা। এমনিতেই ইতিহাসের জিনিসপত্র আমাকে একটু অ্যাট্রাক্ট করে। এটা হচ্ছে সেই শিব মন্দির। এখন ভেতরে কোনো দেবতাও নেই, কিছু নেই, ভগ্নাশেষ, আরও কিছু ভগ্নাশেষ এগুলো। এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার প্রবেশদ্বার। এই হচ্ছে মন্দিরটি। পুরো মন্দিরটি পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। ভেতরে গর্ভগৃহে কোনো ঠাকুর নেই অবশ্যই, কিন্তু দেখুন কি সুন্দর কারুকার্য উপরে। সত্যি মুগ্ধ হতে হয় সেই যুগের স্থাপত্য দেখে। দেখুন এনারা কি করছে, মন্দিরের গায়ে কেউ D1, কেউ D2, কেউ D3 লিখছে। এরা সবাই ভারতীয় রেলে কর্মরত টিসি হিসেবে, তারপরেও এই ঘৃণ্য কাজটি করছে। এটি আমাদের জাতীয় সম্পত্তি এবং এটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। দয়া করে আপনারা কোথাও ঘুরতে গিয়ে এই কাজটি ভুলেও করবেন না, এটি আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। সময় এখন ঠিক 5:05, আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়ন্তি লেকের সামনে। দেখতে এসেছি সূর্য অস্ত। বড়ন্তি বাঁধ, যা রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত, পুরুলিয়া জেলার সাতুরি ব্লকের বড়ন্তি গ্রামে অবস্থিত। বড়ন্তি নদীর ওপরে নির্মিত এই বাঁধটি স্থানীয়ভাবে বড়ন্তি লেক নামেও পরিচিত।
বাঁধটি মূলত সেচের উদ্দেশ্যে নির্মিত হলেও বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থল। বড়ন্তি তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য একটি আদর্শ পর্যটন স্থল, যা আপনাকে নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্ত করে দিয়ে প্রাকৃতিক সান্নিধ্যে সময় কাটানোর একটি সুন্দর সুযোগ করে দেবে। বড়ন্তি লেকের পূর্ব পাশে মুরাদি পাহাড় এবং পশ্চিম পাশে বড়ন্তি পাহাড় অবস্থিত, যা এই লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লেকের জলের রং পরিবর্তন করে, যা এক মনোরম দৃশ্য সৃষ্টি করে। শীতকালের লেকের চারিপাশে পলাশ, শিমুল ও মহুয়া গাছের ফুলের রঙিন হয়ে ওঠে এই পরিবেশ। কিভাবে পৌঁছাবেন এই বড়ন্তিতে? কলকাতা থেকে বড়ন্তির দূরত্ব প্রায় 265 কিলোমিটার। ট্রেনে আসতে চাইলে আসানসোল বা আদ্রা স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি বা বাসে বড়ন্তি পৌঁছান। আর গাড়িতে আসতে চাইলে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে আসানসোল হয়ে বড়ন্তি আসা যায়। ভাবছেন চলে তো যাব, কিন্তু থাকবো কোথায়? কোনো চিন্তা নেই, বড়ন্তিতে থাকার ব্যবস্থা আছে। বড়ন্তিতে বর্তমানে প্রায় 35টা অতিথি নিবাস রয়েছে বা হোটেল বলতে পারেন, যেখানে পর্যটকরা খুব সহজেই থাকতে পারে। তবে হ্যাঁ, আসার আগে অবশ্যই বুকিং করে নেওয়াটাই ভালো হবে। ব্যাস, আবার কি, তাহলে চটপট ব্যাগ গুছিয়ে ফেলুন এবং চলে আসুন বড়ন্তি দুদিনের জন্য। তবে হ্যাঁ, বড়ন্তি ভ্রমণের জন্য পারফেক্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময় আবহাওয়াটা খুব মনোরম থাকে এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে পলাশ ফুল। প্রচুর পরিমাণে পলাশ ফুল দেখা যায় এই সময়টা। বড়ন্তি লেকের পাশেই রয়েছে অনেক তেলে ভাজা ও চায়ের স্টল। হাতে চা নিয়ে সামনে সূর্যাস্ত উপভোগ করছি পেঁয়াজ পকোড়ার সঙ্গে। অসাধারণ অসাধারণ এক ফিলিং, যা শব্দের দ্বারা ব্যক্ত করা খুবই কঠিন। সূর্য এখন ডুবে গেছে, কিন্তু রয়ে গেছে তার রেশ। অন্ধকার হতে হতে রওনা দিলাম রিসর্টের দিকে। যেহেতু আমার রিসর্টটি লেকের থেকে 1 কিলোমিটারের মধ্যে, তো খুব তাড়াতাড়ি রিসর্টে পৌঁছে গেলাম। সন্ধে কাটালাম চিকেন পকোড়া, পেঁয়াজ পকোড়া ও সসের সঙ্গে গরম চা দিয়ে। রাত্রে ডিনার সারলাম কষা মাংস ও রুটি সহযোগে এবং সঙ্গে শসা ও পেঁয়াজ কুচি। এই রিসর্টের প্রত্যেকটি স্টাফের ব্যবহারও যেরকম সুন্দর এবং রান্নাবান্নাও সত্যি চমৎকার। গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, এখন চা খাচ্ছি। আর সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে চা খেতে খেতে কি করছি দেখুন। এই হাতে রয়েছে চা আর সামনের ভিউটা দেখুন। আর কি চাই, তাই না? একটা খুব সুন্দর সকাল, আর সূর্যের আলোটা পাহাড়টার উপর পড়েছে, খালি দেখুন কি লাগছে। আর এখনো কিন্তু চাঁদ যায়নি, দেখুন চাঁদ দেখা যাচ্ছে এখনো কিন্তু চাঁদ আছে, তার উপর আলো আর এই চা। হোয়াট এ প্লেজেন্ট মর্নিং। একবার আমার রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই বেড, দুটো পিলো আছে, একটা উইন্ডো, তাতে কার্টেন আছে। এটা ফ্রন্ট ডোরটা। দুটো পিলো দিয়েছে, দুটো ব্ল্যাঙ্কেটও আছে দেখছি। আর
এটা আয়না, ওয়ার্ড্রপ অ্যাকচুয়ালি, তার সঙ্গে আলমারি। এখানে আমি বাইকের হেলমেটগুলো রেখেছি। টিভি আছে, যেটা আমার কোনো কাজেই দেবে না। প্লাগ পয়েন্টও রয়েছে ঠিকঠাক। আচ্ছা, জগ দিয়েছে একটা গ্লাস, একটা টি টেবিল, দুটো চেয়ার যেটা অলরেডি গ্র্যাব হয়ে গেছে, আর আচ্ছা কমোড। বাথরুম একদম পরিষ্কার। বেসিনও দিয়েছে, মিররও একটা আছে, এদিকে শাওয়ার আছে, ওপরে গ্রিজার, একদম ঠিকঠাক সব। আর বাথরুম তো খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। আর ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে, অসুবিধা নেই। এই বেড, আর এই হচ্ছে ফ্রন্ট ডোর। এসি রয়েছে, তবে শীতকাল, চালানোর কোনো প্রয়োজন নেই। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে এই দরজাটা খুললাম, সামনেই পাহাড়। এই দেখুন, অসাধারণ, দারুণ ভিউটা, এক্সেলেন্ট ভিউ। এখানে কতগুলো রুম আছে রিসর্টটার, কিন্তু এই ভিউটা এক্সেলেন্ট। মেহুল বন হিল রিসর্ট। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বরন্তী লেকের দিকে। বরন্তী লেক থেকে এই রিসর্টের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতন, মানে একদমই কাছে। বিকেলবেলায় ঘুরতে ঘুরতে হেঁটে আরামসে আপনারা বরন্তী লেকের কাছে চলে যেতে পারেন। চলুন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এন্ট্রান্স। এখানে একটু লনের মতন রয়েছে। এই যে ওপরের রুমগুলো দেখছেন, এগুলো পার ডে পার হেড ইনক্লুডিং ফুড ভাড়া হচ্ছে 1900 টাকা, আর নিচের রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা পার ডে, ওয়ান হেড ইনক্লুডিং ফুড। আমি ছিলাম এই বাঁদিকের রুমটাতে। এই যে সামনে আমার বাইকটা রাখা, আর এই হচ্ছে রুমের ফ্রন্টটা, যেটাতে আমি আছি। চলুন আপনাদের বাগানটা একবার ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এদের বাগান। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। আপনারা সকালের মর্নিং টি বা বিকেলের স্ন্যাক্স এখানে বসে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। গার্ডেনটা অনেক বড় এবং ওয়েল মেনটেন্ড। আর এগুলো রাত্রেবেলায় লাইট দেওয়া আছে, যখন এটা জলে লাইটগুলো, তখন এটাকে দেখতে আরো দারুণ লাগে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং আপনাদের যদি বাচ্চা থাকে, তাহলে সেও এখানে এসে এই জায়গাটিকে খুব উপভোগ করতে পারবে, কারণ খেলাধুলা দৌড়াদৌড়ি করার জন্য বেশ অনেকটাই জায়গা বর্তমান এখানে। এদের জেনারেটরও আছে, কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে। আর সঙ্গে রয়েছে বোনফায়ার। আপনি যদি বলেন, এরা আপনাকে বোনফায়ারও অ্যারেঞ্জ করে দেবে। যাই হোক গাইস, সব মিলিয়ে ভালোই কাটলো কালকের দিনটা, আজকের দিনটা। জাস্ট ফিল দ্য অ্যাম্বিয়েন্স। পেছনটাই পাহাড়, পেছনটাতে পাহাড়, ঠিক আমার আঙুলে চলে এসেছে। হ্যাঁ,
আর তার ভেতরে রিসর্টের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, জাস্ট ফাইন। ফাটাফাটি। এই যে পাহাড়টা, বরদ্দি পাহাড়, পুরো ঘাসগুলোতে শিশিরে ভিজে রয়েছে একদম। এরপর রিসর্ট থেকে টোস্ট আর অমলেট দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। তারপর সব কিছু গোছগাছ করে রওনা দিলাম বাইক নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ বোলপুরের দিকে। আজকের মতন আমার ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করুন এবং লাইক করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন ও সুস্থ থাকুন, এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ও আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।